আমাকে দেখুন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দয়া করে আমাকে একবার দেখুন। এই যে আমি এখানে, একটু আগে আমি বাসের পাদানিতে ঠেলে ঠুলে উঠলাম। তারপর নীরের জমাট ভিড়ে ভিতরে আমি এ বগল সে বগলের তলা দিয়ে এর ওর পায়ের ফোঁকর দিয়ে ঠিক ইঁদুরের মতো একটা গর্ত কেটে কেটে এত দূর এগিয়ে এসেছি। বাসের রডগুলো বড় উঁচুতে। আমি বেঁটে মানুষ, অত দূর নাগাল পাই না। আমি সিটের পিছন দিক ধরে দাঁড়াই, তারপর গা ছেড়ে দিই। বাসের ঝাঁকুনিতে যখন আমি দোল খাই, আশেপাশের মানুষের গায়ে ভর দিয়ে টাল সামলাই, তখন আমার আশেপাশের লোক কেউ খুব একটা রাগ করেন না। কারণ আমার ওজন এত কম যে কারোর ওপর ঢলে পড়লেও সে আমার ভার বা ধাক্কা টেরই পায় না। হ্যাঁ, এখন আমি বাসের পিছন দিকটায় একটা সিট চেপে ধরে দাঁড়িয়ে রয়েছি। আমার দুধারে পাহাড়ের মতো উঁচু উঁচু সব মানুষ। তারা আমাকে এত ঢেকে আছে যে বোধহয় আমাকে দেখাই যাচ্ছে না, কিংবা দেখলেও লক্ষ্য করছে না কেউ। ওইটাই মুশকিল। আমাকে অনেকেই দেখে কিন্তু লক্ষ্য করে না। আমি এখন যার পাশে দাঁড়িয়ে আছি কিংবা যার মুখোমুখি, তারা আমাকে হয়তো দেখেছে, কিন্তু বড় নির্লিপ্তভাবে, যেন আমি না থাকলেও কোনো ক্ষতি বা লাভ ছিল না। তার কারণ বোধহয় এই যে আমার চেহারায় এমন কিছু নেই যাতে আমাকে আলাদা করে চেনা যায়। হ্যাঁ মশাই, আমি 5 ফুট 2 ইঞ্চি লম্বা, রোগাই তবে খুব রোগা নয় যে চোখে লাগে, কালোই হলে তবে খুব কালো নয়, আর একবারে তাকিয়ে দেখবে না কেউ। 40 বছরের পর আমার মাথা ক্রমে ফাঁকা হয়ে চুল পাতলা হয়ে এসেছে, অথচ টাকও পড়েনি। টেকো মানুষও কেউ কেউ দেখে। তার উপর আমার মুখখানা, সেটা খুব না কুৎসিত না সুন্দর। আমার নাক থ্যাবড়া নয়, চোখাও নয়, চোখ বড়ও নয়, কুতকুতেও নয়। কাজেই এই যে এখন ভিড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, দুধারে উঁচু উঁচু মানুষ, এই ভিড়ের মধ্যে কেউ কি আমাকে দেখেছেন? দেখছেন না, কিংবা দেখলেও লক্ষ্য করছেন না, আমি জানি। আমার বিয়ের পর একটা খুব মর্মান্তিক মজার ঘটনা ঘটেছিল। বউ ভাতের 2-1 দিন পর আমি আমার বউকে নিয়ে একটু বাজার করতে বেরিয়েছিলাম, আর কয়েকদিন পরেই দিরাগমনে শ্বশুর বাড়ি যাব। সেই কারণে কিছু নমস্কারী কাপড় চাপড় কেনা দরকার ছিল। রাস্তায় বেরিয়ে আমি আমার বউকে জিজ্ঞাসা করলাম, নিউ মার্কেটে যাবে? আমার যা অবস্থা তাতে নিউ মার্কেটে বাজার করার কোনো অর্থ হয় না। বারবার আমার বাসার কাছে কাটরা সস্তার কাপড় চোপড় কিনি। তবু যে আমি এই কথা বলেছিলাম, তার 1 নম্বর কারণ ছিল যে আমার বউটি ছিল মফস্বলের মেয়ে, নিউ মার্কেট দেখেনি। তার 2 নম্বর কারণ হলো আমার শ্বশুরবাড়ির খুশি হবে। শ্বশুরবাড়ির দিকটা আমাদের তুলনায় বেশ একটু পয়সাওয়ালা। আমি নিউ মার্কেটের কথা বললাম যাতে আমার বউটি একটু খুশি হবে, আর শ্বশুরবাড়ির লোকেরা যখন শুনবে কাপড় চোপড় নিউ মার্কেট থেকে কেনা, তখন তাদের ভ্রু একটু ঊর্ধ্বগামী হবে। কিন্তু ওই নিউ মার্কেটের প্রস্তাবটাই একটা মারাত্মক ভুল ছিল, কারণ ওখানে না গেলে ঘটনাটা বোধহয় ঘটতই না। ব্যাপারটা হয়েছিল কি, নিউ মার্কেটে ঢোকার পর ঝলমলে দোকান পসার দেখে আমার বউ মুগ্ধ হয়ে গেল। যে কোনো দোকানের সামনেই দাঁড়ায়, তারপর শোকেসে রেখে রেখে এক পা করে হাঁটে, শোকেসে চোখ রেখে। আমার দিকে তাকাতেও ভুলে গেল। তখন আমার নতুন বউ, কাজেই আমার অভিমান হওয়া স্বাভাবিক। আমি তাকে এটা ওটা দেখিয়ে একটু মাতব্বরির চেষ্টা করলাম বটে, কিন্তু সে বিশেষ কোনো জিনিসের দিকে মনোযোগ না দিয়ে সব কিছুই দেখতে লাগলো। অভিমানটা একটু প্রবল হতেই এক সময় আমি ইচ্ছে করে হাঁটার গতি খুব কমিয়ে দিলাম, কিন্তু বউ সেটা লক্ষ্য না করে নিজের মনে হেঁটে যেতে লাগলো। তাই দেখে আমি এক এক সময় আমি একদম থেমে গেলাম, কিন্তু বউ হাঁটতে লাগলো। দোকান পশ্চাৎ দিকে তার বিহ্বল চোখ, তার গার্ড অফ অনার দেওয়ার সময়ে সোলজাররা যেমন হাঁটে, তেমনি তার হাঁটার ভঙ্গি। আমি দূর থেকেই দেখতে লাগলাম আমার বউ সেই ঝলমলে আলোর মধ্যে লোকজনের ভিড় ঠেলে হেঁটে যাচ্ছে। মাঝে মাঝে সে কথাও বলছিল বটে, কিন্তু আমি তার সঙ্গে আছি ভেবে, কিন্তু সত্যিই আছি কি না তা সে লক্ষ্য করলো না। এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর সে কি একটা জিনিস দেখে খুব উত্তেজিত হবে আমাকে দেখানোর জন্য মুখ ফিরিয়ে আমাকে খুঁজতে গিয়ে দাঁড়িয়ে পড়লো। চারিদিকে চেয়ে আকুল হয়ে খুঁজতে লাগলো আমাকে। তখনই মজা করার লোভ আমি সামলাতে পারলাম না। নিউ মার্কেটে যে গোলকধাঁধার মতো গলিগুলো আছে, তার মধ্যে যেটা আমার সামনে ছিল তার মধ্যে ঢুকে পড়লাম। এবার মফস্বলের মেয়েটা খুঁজুক দেখি আমাকে কেমন। সে যেমন সে আমাকে লক্ষ্য করছিল না, তেমন বুঝুক মজা। আমি আপন মনে হাসলাম। আমি উঁকি মেরে দেখলাম আমার বউটা কান্না মুখে চারিদিকে চাইতে চাইতে ফিরে আসছে দ্রুত পায়ে।
আমার কষ্ট একটু হলো ওর মুখ দেখে। আর ও দিশেহারার মতো এদিক ওদিক অনেকবার হাঁটলো, এগলি সেগুলি খুঁজতে লাগলো আমাকে। আমি ওকে চোখে চোখেই রাখিছিলাম। একসময় বুঝতে পারলাম যে এবার আমাকে না পেলেও কেঁদেই ফেলবে, এমন করুণ হয়ে গেছে ওর মুখশ্রী। চোখ দুটোও ছলছলে ও লাল হয়ে গিয়েছিল। তাই এক সময় যে গলিটাতে হেঁটে যাচ্ছিল আমি পা চালিয়ে অন্য পথে গিয়ে সেই গলিটার উল্টো দিকে গিয়ে ঢুকলাম। তারপর হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রইলাম। বিপরীত দিক থেকে ওই হেঁটে এলো। ঠিক মুখোমুখি দেখা হলো আমাদের। এমনকি আমার 1 ফুট দূরত্বের ভিতর দিয়ে হেঁটে গেল, তবু আমাকে চিনতে পারলো না। খুব অবাক হলাম আমি। ও কি আমাকে দেখেনি? আবার আমি অন্য পথে তাড়াতাড়ি দিয়ে অন্য গলিতে একটা কাঁচের বাসনের দোকানের সামনে কড়া আলোয় দাঁড়ালাম। ও ঠিক তেমনি উল্টো দিক থেকে হেঁটে এলো। চারিদিকের লোকজন লক্ষ্য করলো। আমার চোখে ওর চোখ পড়ল, কিন্তু আবার আমাকে পেরিয়ে গেল ও। এমনকি পেরিয়ে গিয়ে একবার পিছু ফিরেও দেখলো না। এরকম কয়েকবার আমাদের দেখা হলো, কখনো বইয়ের দোকানের সামনে, কখনো ফলের দোকান কিংবা পুতুলের দোকানের সারিতে। কিন্তু ও কোনো বাড়ি চিনতে পারলো না। উদ্ভ্রান্তভাবে আমাকে খুঁজতে খুঁজতে আমাকেই পেরিয়ে গেল। তখন আমি ভাবলাম মফস্বলের ওই মেয়েটা খুব ঘরের। আমি ইচ্ছে করে লুকিয়েছিলাম বুঝতে পেরে এখন ইচ্ছে করেই চিনতে চাইছে না। কিন্তু ওর মুখের করুণ ও করুণতর অবস্থা দেখে সে কথাটা সত্যি বলে মনে হচ্ছিল না। তবু আমি অবশেষে একটা ঘড়ির দোকানের সামনে ওর রাস্তা আটকে দাঁড়িয়ে গেলাম। ভাবলাম এই যে, ও ভীষণ চমকে গিয়ে অবাক হয়ে আমাকে দেখলো। বেশ কিছুক্ষণ দেখে টেকে তারপর ভীষণ জোরে শ্বাস পেলে কেঁপে কেঁপে এসে বলল, তুমি তুমি কোথায় ছিলে তুমি? আমি এতক্ষণ তোমাকে খুঁজছি। আশ্চর্য এই যে, তখন মনে হলো ও সত্যি কথাই বলছে। বাসায় ফেরার সময় ওকে আমি বলেছিলাম যে ওর সঙ্গে লুকোচুরি খেলার সময় আমি কিন্তু বারবার ওকে ধরার সুযোগ দিয়েছি। ওর সামনেই দাঁড়িয়েছিলাম আমি। ও প্রথমটায় বিশ্বাস করলো না, কিন্তু আমি বারবার বলাতে ও খুব অবাক হয়ে গেল। সত্যি? তাহলে তুমি আর কখনো লুকিও না, এরকম করাটা বিপজ্জনক। বেঁধে ভাই কন্ট্রাক্টর, বেঁধে ভাই কন্ট্রাক্টর, এখানেই আমি নেমে যাব। দেখি দাদা, দেখবেন ভাই আমার চশমাটা সামলে। ওই দেখুন, আমাকে কথা কেউ শুনলই না। আমি নামার আগেই কন্ট্রাক্টর বাস ছাড়ার ঘন্টি দিয়ে দিল। গেট আটকে ধুমসো মতো একটা লোক অনড় হয়েই রইল। আর হাওয়াই ছাট পড়া ছোকরাটা কনুইয়ের গুঁতোয় চশমাটা দিলে বেঁকিয়ে। আমি বলেছিলাম যে কেউই আমাকে লক্ষ্য করে না, বাসে ট্রামে না, রাস্তায় ঘাটে না। আজকের দিনটা বেশ ভালোই, ফুরফুরে হাওয়া আর রোদ নিয়ে মাখামাখি একটা আদুরে আদুরে গা ঘেঁষা দিন। শরৎ বলে গরমটা খুব নিস্তেজ। এখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে আমার বেশ ভালোই লাগছে। ওই তো একটু দূরে একটা ক্রসিং, তারপরেই আমার অফিস। এই দেখো, আমি ক্রসিংটার কাছে এসে রাস্তা পেরোবার জন্য পা বাড়াতেই ট্রাফিক পুলিশ হাত নামিয়ে দিল। আমার পার হওয়ার রাস্তাটা আটকে এখন চলন্ত গাড়ি আর গাড়ি। কেন ভাই ট্রাফিক পুলিশ, আমি যে রাস্তা পেরোচ্ছি তা কি দেখতে পাওনি? আর একটু হাতখানা তুলে রাখলে কি ভেঙে যেত? যে লিফটে আমি দোতলায় উঠছি সে লিফটটা বোধহয় 100 বছরের পুরনো। এর চারিদিকে কালো লোহার গ্রিল, ঠিক একখানা খোলামেলা খাঁচার মতো। মাঝে মধ্যে একটু কাঁপে আর ধীরে ধীরে ওঠে। এর চারিদিকে কালো লোহার গ্রিল, ঠিক একখানা খোলামেলা খাঁচার মতো, মাঝে মাঝে একটু কাঁপে আর খুব ধীরে ধীরে ওঠে। গত 13 বছর ধরে আমি এই লিফট পেয়ে উঠছি। এই 13 বছর ধরে আমাকে সপ্তাহে 6 দিন লিফটম্যান রামস্বরূপ অভোগী ওপরে তুলেছে। কি বলো ভাই রামস্বরূপ, তুমি তো আকাশে বেশ, তুমি তো আমাকে বেশ ছোটোটি দেখেছিলে। এখন আমার বয়স 24 কি 27। যখন ভালো করে বুড়োটে ছাপ পড়েনি মুখে। এখন বলো তো আমার নাম কি? যদি সত্যিই জিজ্ঞেস করি তাহলে এক্ষুনি রামস্বরূপ হা হা করে হেসে উঠে বলবে, আরে জরুর, আপনি তো অরবিন্দবাবু। কিন্তু মোটেই তা নয়। কোনো কালই আমি অরবিন্দ ছিলাম না। আমি চিরকাল সেই ছেলেবেলা থেকেই অরিন্দম বসু। আমার চাকরি ব্যাংকে, দোতলায় আমার অফিস। আগে আমি সামান্য ডিপার্টমেন্টে ছিলাম। গত 10 বছর ধরে আমি বসছি ক্যাশে। আমি খুব চটপট টাকা গুনতে পারি, হিসেবেও আমি খুব পাকা। তাই ক্যাশ থেকে আমাকে অন্য কোথাও দেওয়া হয় না, হলেও আবার ফিরিয়ে আনা হয়। 10 বছর ধরে আমি খুবই দক্ষতার সঙ্গে ক্যাশের কাজ করছি। কখনো পেমেন্ট, কখনো রিসিভিংয়ে। পেমেন্টেই বেশি, কারণ ওখানেই সবচেয়ে সতর্ক লোকের দরকার হয়। একটা তারের খাঁচার মধ্যে আমি বসি। আমার বুকের কাছে থাকে অনেক খোপওয়ালা একটা ড্রয়ার।
তার কোনোটায় কত টাকার নোট, কোনটার কত, কোনটায় খুচরো পয়সা রয়েছে তা আমি নির্ভুলভাবে চোখ বুজে বলে দিতে পারি। পেমেন্টের সময় আমি ড্রয়ার খুলে গুনে টাকা বের করি, তারপর ড্রয়ার বন্ধ করি, তারপর আবার গুনি, তারপর আবার টাকা বের করে টাকা পরের পেমেন্টের জন্য হাত বাড়াই, টোকেন নিয়ে আবার ড্রয়ার খুলি, টাকা বের করে গুনে তারপরে একইভাবে চলতে থাকে। সামনের ঘুরঘুলিটা দিয়ে যারা আমাকে দেখে তারা সম্ভবত খুবই ক্লান্তিকর লাগে এই ব্যবহার আমার। এই লোকটা কি একঘেয়েভাবে কাজ করে চলেছে, কি একঘেয়ে। ঘুরঘুরি দিয়ে তারা আমাকে দেখে কিন্তু মনে রাখে না। রামবাবু আমাদের পুরনো বড় খদ্দের, প্রকাণ্ড কারখানা আছে, এজেন্টও তাকে খুব খাতির করে, খুব খুঁতখুঁতে লোক। বেশিরভাগ সময়েই লোক না পাঠিয়ে নিজে এসে চেক ভাঙিয়ে নিয়ে যান। আমি কতবার তাকে পেমেন্ট দিয়েছি, তিনি খুলখুলি দিয়ে প্রসন্ন হাসি মুখে ধন্যবাদ দিয়েছেন। একবার আমার বড় শালা কলকাতায় বেড়াতে এসে অনেক টাকা উড়িয়েছিল। সেবার সে আমাকে নিয়ে যায় পার্ক স্ট্রিটের একটা বড় রেস্তোরাঁয়। সেখানে গিয়ে দেখি রামবাবু একা বসে আছেন, হাতে সাদা স্বচ্ছ জিন, খুব স্বপ্নালু চোখ। সত্যি বলতে কি আমি ভাগ্যোন্নতির কথা বড় একটা ভাবি না, কারণ সে কারণে রামবাবুর সঙ্গে দেখা করার কথা আমার মনেই হয়নি। আমি পুরনো চেনা লোক দেখে এগিয়ে গিয়েছিলাম। রামবাবু ভ্রু তুলে বললেন, কোথায় দেখেছি বলুন তো, মনেই পড়ছে না। তখন শালার সামনে আমি ভীষণ লজ্জা করছিল। লোকটা যদি সত্যিই চিনতে না পারে, যদি সত্যিই তেমন অহংকারী থাকে লোকটা, তবে আমার বেইজ্জতি হয়ে যাবে। তখন আমি মরিয়া হয়ে আমার ব্যাংকের নাম বললাম আমি ক্যাশে। সঙ্গে সঙ্গে পরিষ্কার জিনের মতোই স্বচ্ছ হয়ে গেল তার মুখ। প্রসন্ন হেসে বললেন, চিনেছি। হ্যাঁ, কী জানেন, ওই ঘুলঘুলি আর ওই খাঁচার মধ্যে থেকে দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি। তাই হঠাৎ এ জায়গায় বুঝলেন না, আসল কথা হলো ওই পার্সপেক্টিভ। ওটা ছাড়া মানুষের আছেইটা বাকি, তাকে চেনা যাবে। ওই খাঁচার মধ্যে ঘুলঘুলির ভিতর দিয়ে যেমন আপনি, তেমনি দেখুন এই কোট প্যান্ট টাই আর টাক মাথা, এর মধ্যে দিয়ে আমি। এসব থেকে যদি আলাদা করে নেন তবে দেখবেন আপনি আর আমি, আমাদের সত্যিকারের কোনো পরিচয় নেই। এই দেখুন না, একটু আগেই আমি পার্সপেক্টিভের কথাই ভাবছিলাম। ছেলেবেলায় আমরা থাকতাম রেল কলোনিতে। আমার বাবার ছিল টালি ক্লার্কের চাকরি। কাটিহারে আমাদের রেল কোয়ার্টারের প্রায়ই পাশের বাড়ি থেকে একটি মেয়ে আসতো। তার সৎ মা বলে বাসায় আদর ছিল না। আমাদের বাসায় রান্নাঘরে উনুনের ধারে আমার মায়ের পাশটিতে এসে মাঝে মাঝে বসতো। জড়সড়ো হয়ে ছেঁড়া ফ্রকে হাঁটু ঠেকিয়ে পরোটা বেলে দিত। কখনো আমায় কাঁদুনি ছোট বোনটাকে কোলেনি করে ঘুরে ঘুরে ঘুম পাড়াতো। মা আমাকে বলতো, ওর সঙ্গে তোকে বিয়ে দেবো। সেই কথা শুনে সেই মেয়েটাকে আমি ভালো করে দেখতাম। কি যে নেশা লেগে যেত! কি করুণ কৃষ খড়ি ওঠা মুখখানা, আর কি তীরে সুন্দর, যেন পৃথিবীতে বেশি দিন থাকবে বলেও আসেনি। রামবাবু এইটুকুই বলেই দীর্ঘশ্বাস ছাড়লেন। আর আমি ব্যগ্র হয়ে জিজ্ঞাসা করলাম, তারপরে কি হলো? সে কি মরে গেল? রামবাবু বললেন, মাথা নাড়লেন, না না, মরবে কেন? তাকে আমি বিয়ে করেছি বড় হয়ে, সে এখন আমার বউ। পাল্লায় মোটা হয়ে গেছে, বদমেজাজি, আমাকে খুব শাসনে রাখে। কিন্তু যখন দেখি ফ্রিজ খুলছে, গয়না হাটকাচ্ছে, চাকরদের বকছে কিংবা সোফারকে বলছে গাড়ি বের করতে, তখন কিছুতেই বিশ্বাস হয় না যে এই সেই বেলি যার অসুখের সময় মা দুটো কমলালেবু দিয়ে এসেছিল বলে এক গাল হেসেছিল। আজ দেখুন খুব ঝগড়া করে বেরিয়েছি ওর সঙ্গে। মনটা মনে পড়লো সেই আমার ভালোবাসা মায়ের কোথায় উবে গেছে সে এখন। মুখ বড় কিন্তু মমতাময়, এখানে নির্জনে ওর বসে বসার দিন সেই পুরনো দিন, ভঙ্গিটুকু চেয়ে উনানের দেখেছি। ধারে বসে থাকা ছেঁড়া এমনি ফ্রকে, আবার হাঁটু ঢেকে ওর এখন বসার ভালোবাসায় ভঙ্গিটা আমার মুখ ভরে মনে পড়ে উঠেছে। গেল। বাসায় ফিরে গিয়েই ওর সঙ্গে রাগ ভাঙাবো, বুঝলেন না, বলে রামবাবু সেই সাদা স্বচ্ছ জিন মুখে নিয়ে হাসলেন। বললেন, ওই যে ঘুলঘুলিটা, যেটার ভেতর দিয়ে আপনাকে দেখি, সেটাই আসল, ওই ঘুলঘুলিটা। এই যে 23-24 বছর বয়সের ছেলেটা এখন পেমেন্টের জন্য দাঁড়িয়ে আছে, পিতলের টোকেনটা ঠুক ঠুক করে অন্যমনস্কভাবে ঠুকছে কাউন্টারের কাঠে। ও আমাকে চেনে। ওর বাবার আছে পুরনো বাড়ি কেনাবেচার ব্যবসা। আগে ওর বাবা আসতো, আজকাল ও আসছে ব্যাংকে। মাঝে মধ্যে চোখে চোখ পড়লে আমি হেসে জিজ্ঞাসা করি, কি বাবা, ভালো তো? ও খুশি হয়ে ঘাড় কাত করে বলে, হ্যাঁ। কিন্তু আমার সন্দেহ হয় যে একদিন যদি হঠাৎ করে এখান থেকে আমাকে সরিয়ে নেওয়া হয় এবং মোটামুটি সাধারণ চেহারা কোনো লোককে বসিয়ে দেওয়া হয় এই জায়গায়, তাহলে ও বুঝতেই পারবে না ও তফাৎটা।
তখনও ও অন্যমনস্ক পিতলের টোকেনটা ঠুকবে কাঠের কাউন্টারে, অন্যমনস্কভাবে চেয়ে থাকবে, চোখে চোখ পড়লে সেই নতুন লোকটার দিকে চেয়ে পরিচিতের মতো একটু হাসবে। ভুলটা ধরা পড়তে একটু সময় লাগবে ওর, কারণ ও তো সত্যি আমায় দেখে না। ও তো ওর নতুন প্রেমিকাটির কথা ভাবছে এখন। শিগগিরই ও একটা স্কুটার কিনবে। ও ঘাড় ফিরিয়ে রিসেপশনের মেয়েটির দিকে কয়েক পলক তাকালো, তারপর ঘড়ি দেখলো, একবার টোকেনটার নম্বর দেখে নিল, ঘুলঘুলির ভেতর দিয়ে বলল, দেখলো আমার দুখানা হাত ক্লান্তিকরভাবে মোটা একগোছা টাকা গুনছে। ও আমার মুখটা এক পলক দেখেই চটপট ফিরিয়ে নিল, কিন্তু আমি জানি যে ও আমাকে দেখলো না। আর 15 মিনিট পরে 2টো বাজবে, তখন আমি ক্যাশ বন্ধ করে নিচে যাব টিফিন করতে। তখন ও যদি আমাকে রাস্তায় দেখতে পায় আমি ফুটপাতের কোনো দোকানে থিন আর আউট এবং ভাঁড়ের চা খাচ্ছি, তখন কি চিনবে আমাকে ও? কলা কত করে হে? 40 পয়সা জোড়া। বলো কি হে? হ্যাঁ হ্যাঁ, মর্তমান যে তা আমি জানি। মর্তমান কি আমি চিনি না? ওই সুন্দর হলুদ রং, মসৃণ গা, প্রকাণ্ড চেহারা, মর্তমান দেখলেই চেনা যায়। তা আজ অবশ্য আমার কলা খাওয়ার তারিখ নয়, গতকালই তো খেয়েছি। আমি 2 দিন পর পর কলা খাই। দাও একটা, দাও একটা। না না, ওই একটাই। এই যে 20 পয়সা ভাই। আহা, বেশ কলা, চমৎকার। খাওয়া হয়ে যাওয়ার পর আমি অনেকক্ষণ খোসাটা হাতের মুঠোয় ধরে রইলাম, স্মৃতিচিহ্ন হিসাবে। 10-15 মিনিট একটু এদিক ওদিক ঘুরে বেড়ালাম, কলার খোসাটা আমার হাতেই ধরা। আমার চারপাশে নিরুত্তেজভাবে লোকজন হেঁটে যাচ্ছে, খুবই নির্বিকার তাদের মুখ চোখ। এরা কখনো যুদ্ধ বিগ্রহ করেনি, দেশ বা জাতির জন্য প্রাণ দিতে হয়নি এদের। এমনকি খুব কঠিন কোনো কাজও এদের দ্বারা সমাধা করেনি সবাই মিলে। যাত্রা মরে আসছে আস্তে আস্তে। অন্তর্ভাবনায় মগ্ন হয়ে হাঁটছে, চলছে একে অন্যের সম্পর্কে নিস্পৃহ থেকে। এদের সময়ের জ্ঞান নেই। 1969 বলতে এরা একটা মাত্র সংখ্যা বোঝে, 2000 বছরের ইতিহাস বোঝে না। এদের কাছে টেলিপ্যাথি কিংবা ক্রিক রো যেমন শব্দ, ভারতবর্ষ ঠিক তেমনি একটা শব্দ। দয়া করে আমাকে দেখুন, এই যে আমি অরিন্দম বসু, অরিন্দম বসু। এই যে লম্বা না রোগা না ফর্সা একজন লোক। আমি টেলিপ্যাথি নই, ক্রিক রো নই, ভারতবর্ষও নই। এই শব্দগুলোর সঙ্গে অরিন্দম বসু এই শব্দটার একটু তফাৎ রয়েছে, কিন্তু তা কি আপনি কখনো ধরতে পারবেন? যাক গিয়ে সেসব কথা। মাঝে মধ্যে আমারও সন্দেহ হয় আমি কি সত্যিই আছি নাকি নেই। ব্যাংকের ওই ঘুরগুলি দিয়ে লোকে হাত এগিয়ে টাকা গুনে নেয়, কেউ কেউ মৃদু হেসে ধন্যবাদ দিয়ে যায়, কিন্তু লোক বদল হলেও তারা অবিকল ওইভাবেই টাকা গুনে নেবে এবং কেউ কেউ ধন্যবাদ দিয়ে যাবে। খেয়ালই করবে না ঘুলঘুলির ওপাশে বিশাল পরিবর্তন ঘটে গেছে। যে সেই নিউ মার্কেটের ঘটনার কথাই ধরুন না, আমার বউ হেঁটে হেঁটে আমাকে খুঁজছে, আমাকে সামনে দেখে চোখে চোখ রেখেও পেরিয়ে যাচ্ছে, আমাকে ভাবছে কি আশ্চর্য, লোকটা গেল কোথায়। খুব যত্নের সঙ্গে কলার খোসাটা আমি ফুটপাতের মাঝখানে রেখে দিলাম। উদাসীন মশাইরা যদি এর ওপর কেউ পা দেন তাহলে পিছলে পড়ে যেতে যেতে আপনি হঠাৎ চমকে উঠে আপনার সম্বিত ফিরে পাবেন। যদি খুব বেশি চোট না পান, আপনি যদি পড়ো হয়েও সামলে যান, তাহলে দেখবেন আপনার মস্ত লাভ হবে। আপনি চারপাশে চেয়ে দেখবেন কোথায় কোন রাস্তা দিয়ে আপনি হাঁটছেন তা মনে পড়ে যাবে। দুর্ঘটনা গুরুতর হলে আপনার হাত পা কিংবা মাথা ভাঙতে পারত ভেবে আপনি খুব সতর্ক হয়ে যাবেন আপনার বিপজ্জনক আপনার চারপাশটার কথা সম্বন্ধে। হয়তো আপনার ভিতরকার ঘুমন্ত আমিটা জেগে উঠবে, ভাববে বেঁচে থাকা এত ভালো। তখন হয়তো মানুষটার সম্বন্ধে আপনি আর একটু সচেতন হয়ে উঠবেন, এবং বলা যায় না আপনার হয়তো একথাও মনে পড়ে যেতে পারে আজ হচ্ছে 1970 সালের 16ই জুলাই, আপনার বিয়ের তারিখ, যেটা আপনি একদম ভুলে গিয়েছিলেন, এবং এই সালে আপনার বয়স 40 পার হলো। তখন মশাই ভেবে দেখবেন যে এই যুদ্ধ এবং বিপ্লবহীন ভারতবর্ষে একটি নিস্তেজ দুপুরে রাস্তায় কলার খোসা ফেলে রেখে আমি আপনার খুব অপকার করিনি। আপনি কি এখন চাঁদের কথা ভাবছেন, আর 3জন দুঃসাহসী মানুষের কথা? ভাববেন না মশাই, ওসব ভাববেন না। কি কাজ আমাদের ওসব ভেবে? খামোখা মানুষ হতে ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়ে
এবং তারপর ভীষণ অবসাদ আসে এক সময়। ওদের খুব ভালো যন্ত্র আছে, ওরা ঠিক চাঁদে নেমে যাবে, তারপর আবার ঠিকঠাক ফিরেও আসবে। কিন্তু সেটা ভেবে আপনি অযথা উত্তেজিত বা অন্যমনস্ক হবেন না। রাস্তা দেখে চলুন। রাজভবনের সামনে বাঁকটা ঘুরতেই দেখুন কী সুন্দর খোলা প্রকাণ্ড ময়দান, উদম আকাশ। কাছাকাছি যেসব মানুষগুলো হাঁটছে তাদের দেখে নিন, চিনে রাখুন যতদূর সম্ভব অন্যের মুখ, যেন যে কোনো জায়গায় দেখা হলে আবার চিনতে পারবেন। এই সুন্দর বিকেলে ময়দানের কাছাকাছি আমি আপনার পাশেই হাঁটছি। আমাকে দেখুন, আমি তো এই যে আমি অফিস থেকে বেরিয়েছি, একটু আগেই বেরিয়েছি আজ খেলা দেখতে যাব বলে। মনে হচ্ছে আপনিও ওই দিকে না? দেখুন তো কি আহাম্মক ছেলেটা অফ সাইডে দাঁড়িয়ে সুন্দর চান্সটা নষ্ট করে দিল। আর মাত্র 10 মিনিট আছে, এখনও গোল হয়নি। আর ওই ছেলেটা হাই ঈশ্বর, কেউ ওকে ওই লাল সোনালি জার্সি পরিয়েছে, ওকে বের করে দিক মাঠ থেকে। দিন তো মশাই আপনারা চুস্ত গালাগালিতে ওকে ভূত ভাগিয়ে। আমার জিভে আবার খারাপ কথাগুলো আসে না, কিন্তু দেখুন রাগে আমার হাত পা কাঁপছে। আজ সকাল থেকেই চাঁদ আর 3জন দুঃসাহসী মানুষের কথা ভেবে ভেবে আমার নার্ভগুলো অসাড় হয়ে আছে। আর দেখুন ওই ফালতু টিমটা আমার দলের কাছ থেকে নিয়ে যাচ্ছে 1 পয়েন্ট। একটা পয়েন্ট কি সাংঘাতিক! ওদিকে আর 8-9 মিনিট সময় আছে মাত্র। কি বলেন দাদা, গোল হবে? কি করে হবে? খুদে টিমটার সব খেলোয়াড় পিছিয়ে এসে দেওয়াল তৈরি করেছে গোলের সামনে। আর এরা দেখুন খেলছে। কে বলবে যে গোল দেওয়ার ইচ্ছে আছে? ওই যে ছেলেটা অফসাইডে দাঁড়িয়ে দিনের সব থেকে সহজ চান্সটাকে মাটি করে দিল। আমার ইচ্ছে করছে ওর সামনে গিয়ে বলি, এই আমাকে দেখো, আমি অনিন্দম বসু, এই টিমটাকে আমি ছোটবেলা থেকে সাপোর্ট করে আসছি। জিতলে ঠাকুরকে ভোগ দিয়েছি, হারলে সুইসাইডের কথা ভাবছি। তা বাপু, তুমি কি বোঝো এসব? তুমি তো জানোই না আমি এই ভিড়ের মধ্যে বিশেষ একজন কীরকম দুঃখ নিয়ে ছলছলে চোখে ঘড়ি দেখছি। অবশ্য তাতে কার কি এসে যায়? আমি কাঁদি কিংবা হাসি কিংবা যাই করি, কেউ তো আর আমাকে দেখছে না। না মশাই, গোল হলো না। রেফারি ওই লম্বা টানা বাঁশি বাজিয়ে দিল, খেলা শেষ। এখন দয়া করে আমাকে একবার দেখুন, কী রকম অবসাদগ্রস্ত আমি, কাঁধ ভেঙে আসছে। দেখুন আমার টিমটাকে আমি কত ভালোবাসি, কিন্তু তাদের টিমের কিছু এসে যায় না। ওরা চেনেই না আমাকে, অথচ আমি প্রতিটি হার জিতের পর কত হেসেছি, লাফিয়েছি, কেঁদেছি, চাপড়ে দিয়েছি অচেনা লোকের পিঠ খামোখা, তাতেও কিছু এসে যায় না। এই যে সকাল থেকে চাঁদ আর 3জন মানুষের কথা ভাবা নিয়ে এত চিন্তান্বিত, ভালো করে ভাত খেতেও পারিনি উত্তেজনায়, তাতে কার বা কি এসে যায়? দয়া করে আমাকে একবার দেখুন না। আমি জানি আপনি লিগ টেবিলে আপনার টিমের অবস্থা ভেবে বিব্রত, তার উপর চাঁদ আর 3জন মানুষের কথাও ভাবতে ইচ্ছে হচ্ছে আপনাকে। কত কিছু ঘটে যাচ্ছে পৃথিবীতে। 29.5 ফুট লং জাম্প দিচ্ছে মানুষ, গুলিতে মারা যাচ্ছে প্রেসিডেন্ট, ভোটে হেরে যাচ্ছে আপনার দল, বিপ্লব আসতে বড় দেরি আছে। আর তাই আমি অরিন্দম বসু, ব্যাংকের ক্যাশ ক্লার্ক, আপনার এত কাছে থাকা সত্ত্বেও আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। এই যে দোতলা বারান্দায় রেলিংয়ের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে আমার 4 বছরের ছোট ছেলেটা হাপু, বড় দুরন্ত ছেলে। সকাল থেকেই বায়না ধরেছে, রথের মেলায় যাব বাবা, তুমি তাড়াতাড়ি ফিরো। ওই যে এখন দাঁড়িয়ে আছে আমার জন্য, ঝাঁকড়া চুলের নিচে জল করছে দুখানা চোখ, আমি এত দূর থেকেও দেখতে পাচ্ছি। আমি সিঁড়িতে পা দিয়েছি মাত্র, তার ওপর থেকে দুর্দার করে নেমে এলো ওর মা। ওপর থেকে চেঁচাচ্ছে, হাবু কোথায় গেলি, ও হাবু। একগাল হেসে আপু ঝাঁপিয়ে পড়লো প্রায়। কত দেরি করলে বাবা, যাবে না? হ্যাঁ মশাই, বাইরে থেকে ফিরে এলে এই আপনজনদের মধ্যে আমি হাঁপ ছেড়ে বাঁচি। কচি ছেলেটাকে আমি কোলে তুলে নিলাম। ওর গায়ে মিষ্টি একটা ঘামের গন্ধ, শীতের রোদের মতো কবষ্ণ ওর নরম গা। মুখ ডুবিয়ে দিলে মনে হয় এক অদৃশ্য স্নান করে নিচ্ছি যেন। বললাম, যাও বাবা, বড় খিদে পেয়েছে, একটু বিশ্রাম করে নিই। যতক্ষণ আমি বিশ্রাম করলাম ততক্ষণ হাবু আমার গায়ের সঙ্গে লেগে রইল। উত্তেজনায় বলল, শিগগির করো। ওর মা ধমক দিতেই বড় মায়া বললাম, আহা বকো না, ছেলে মানুষ। আসলে ওর নেই আঁকড়ে ভাবটুকু আসলে ওর এই নেই আঁকড়ে ভাবটুকু বড় ভালো লাগে আমার। বড় দুরন্ত ছেলে, মেলায় পা দিয়ে হাত ছড়িয়ে ছুটে যেতে চায়। বললাম, ওরকম করো না হাবু, হাত ধরে থাকো। আমার হাত ধরেই তুমি ঠিকঠাক মেলা দেখতে পাবে। ওকে বলে এদিক ওদিক তাকায়, তারপর ভীষণ জোরে চিৎকার করে জিজ্ঞাসা করে, ওটা কি বাবা, ওটা?
আর ওইখানে আমি ওকে দেখিয়ে দিই, ওটা নাগরদোলা, ওইটা সার্কাসের তাঁবু, ওইটা মৃত্যুকূপ। আজ তো একটা পাঁপড় ভাজা হাতে নাগরদোলায় উঠে গেল হাপু। ওই যে দেখা যাচ্ছে তাকে আকাশের কাছাকাছি হি হি করে এসে হাত নাড়ছে, সাঁই করে নেমে আসছে, আবার আবার উঠে যাচ্ছে। সারাক্ষণ আমার দিকে চেয়ে হাসছে হাপু, দেখে মন ভরে যায়। মৃত্যুকূপের উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওকে দেখালাম। দেওয়াল বেয়ে ভীষণ শব্দে ঘুরে ঘুরে উঠে নেমে যাচ্ছে তীব্রভাবে মোটরসাইকেল। ও আমাকে আঁকড়ে ধরে থেকে দেখলো। তারপর আধ ঘন্টা সার্কাস দেখলাম। দুই মাথাওয়ালা মানুষ, সিঙ্গিং ডল, 8 ফুট লম্বা লোক। হাপুর কথাবার্তা থেমে গেল, ঝলমল করতে লাগলো চোখ। বাইরে এনে ওকে ছেড়ে দিলাম। আমার আশেপাশে ও হাঁটতে লাগলো। ওর হাতটা থেমে গিয়েছিল বলে আমি ওর হাত ছেড়ে দিলাম। ওই তো ও এগিয়ে যাচ্ছে আমার হাত ছেড়ে। দোকানে সাজানো এক গাদলা হুইসেল দেখছে ঝুঁকে, আবার এগিয়ে যাচ্ছে আর একটা দোকানে, সেখানে এরোপ্লেনের দৌড় হচ্ছে। তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ও, এয়ার গান এবং রংচং বল দেখতে দেখতে আস্তে আস্তে পা ফেলছে। ক্রমে ভিড়ের মধ্যে চলে যাচ্ছে হাবু। আমি তখন আমার টিমটার কথা ভাবছিলাম। খামোখা একটা পয়েন্ট নষ্ট হয়ে গেল আজ। চাঁদের দিকে চলেছে 3 জন মানুষ, ওরা কি পৌঁছতে পারবে? হঠাৎ খেয়াল হলো হাপুকে দেখা যাচ্ছে না কোথাও। ভিড়ের মধ্যে 1 সেকেন্ড আগেও ওর নীল রঙের শার্টটা আমি দেখেছি। তক্ষুনি সেটা টুপ করে আড়াল হয়ে গেল। হাপু বলে ডাক দিয়ে ছুটে গেলাম। হ্যাঁ মশাই, কেউ আপনারা দেখেছেন নীল জামা পরা 4 বছরের ছোট্ট ছেলেটাকে? তার নাম হাপু, বড় দুরন্ত ছেলে, দেখেননি? ঝাঁকড়া ঝাঁকড়া চুল, জল চোখ, দুষ্টু দুটো চোখ। না না, ওই পুতুলের দোকানের সামনে সে দাঁড়িয়ে আছে সে নয়। ও যদিও অনেকটা এরকমই দেখতে। না, তার চেহারার সঙ্গে বিশেষ কিছু চিহ্ন মনে পড়ছে না। খুবই সাধারণ চেহারা, অনেকটা আমার মতোই। কেবল বলতে পারি যে তার বয়স 4 বছর। তার গায়ে নীল জামা। তার নীল জামা পরা অনেক ছেলে এখানে রয়েছে, 4 বছরের বয়সটাও অনেক। না মশাই, আমার পক্ষে ঠিকঠাক বলা সম্ভব নয়। এত এই হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে ঠিক কোনজন আমার হাপু? আর বোধহয় হাপুর পক্ষেও বলা সম্ভব নয় এতজনের মধ্যে ঠিক কোনজন, বুঝলেন না? তা ওর মাও একবার ঠিক করতে পারেনি। যদি হাপুকে দেখতে পান তবে ওকে একবার দয়া করে বলে দেবেন যে এই আমি ওর বাবা। আমাকে একটু দেখে রাখুন দয়া করে, কাইন্ডলি, ভুলে যাবেন না। শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ব্রহ্মপুত্র নদীর ধারে ময়মনসিংহে জন্ম। পিতা রেলে চাকরি সূত্রে আশৈশব যাযাবর জীবন, দেশের নানা স্থানে। স্কুলে শিক্ষকতা করে কর্মজীবনের সূচনা, পরে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত। প্রথম উপন্যাস ঘুণপোকা, প্রথম কিশোর উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি। তার লেখা উল্লেখযোগ্য বইগুলির মধ্যে গোসাই বাগানের ভূত, নৃসিংহ রহস্য, পাগলা সাহেবের কবর, বক্সার রতন, হীরের আংটি, পাতাল ঘর। বহু ছোট গল্প লিখেছেন। কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি রূপ পেয়েছেন 1985 সালে বিদ্যাসাগর পুরস্কার। বড়দের জন্য লিখেছেন শ্যাওলা, মানবজীবন, দূরবীন, পার্থিব চক্র প্রভৃতি উপন্যাস। পেয়েছেন আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার। ধন্যবাদ। শেষ হলো এখানেই। আমাকে দেখুন।